নাটক অচলায়তন, নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর। নাটকটি গ্রন্থের আকারে 1912-তে প্রকাশিত হয়, যদিও তার কিছুদিন পূর্বে প্রবাসী পত্রিকার আশ্বিন সংখ্যায় 1318 বঙ্গাব্দে সেটি প্রকাশিত হয়। অচলায়তন নাটকটির কথাবস্তুর সংক্ষিপ্ত কথা এরকম: নাটকে উল্লিখিত অচলায়তন নামের আশ্রমে বেশ কিছু শিক্ষার্থী, শিক্ষক, পণ্ডিত, অধ্যাপক, আচার্য, পঞ্চক, মহাপঞ্চক এরা সমস্ত তাদের যাপিত জীবন নিয়ে শিক্ষা দান গ্রহণ প্রণালীর সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরে এই আশ্রমে তাদের নির্দিষ্ট কিছু পুঁথি, মন্ত্র, তন্ত্র মেনে চলে। প্রতিনিয়ত তাদের শাস্ত্রের বচন, শাস্ত্রের নির্দেশ মেনে চলে। তার বাইরে যাওয়া তাদের আছে নিষেধ, কঠোর নিষেধাজ্ঞার মধ্য দিয়েই তারা শিক্ষার চরমতম জায়গায় পৌঁছতে চায়। এই আশ্রমের দরজা বাইরে থেকে কঠিনভাবে বন্ধ, শক্ত প্রাচীর পাথর দিয়ে ঘেরা, লোহার দরজা দিয়ে বন্ধ। সেখানে বাইরের মানুষ, আলো বাতাস প্রভৃতির প্রবেশ একেবারেই কঠোরভাবে নিষিদ্ধ। ফাঁক ফোকর দিয়েও কোনোভাবে রাস্তা নেই। হ্যাঁ, মাঝে মাঝে বেরোয় পঞ্চক। পঞ্চকে আশ্রমের চিন্তা ভাবনার কথাবার্তায় কিছু ব্যতিক্রমী, যেমন নাটকের শুরুতেই একটি গান গাইতে তাকে শোনা যায়। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। এভাবেই তার আনন্দের কথা বা দুঃখের কথা, তার বেদনার কথা জানিয়েছে। আসলে এই আশ্রমের শিক্ষা, রীতি, এই পন্থাগুলো তার ভালো লাগে না, তার সায় দেয় না মন, সে আনন্দ পায় না। মহাপঞ্চকের ভাই এই পঞ্চক। মহাপঞ্চক যেখানে চরম আস্থা নিষ্ঠা ভরে এই আশ্রমের নিয়ম কানুন মেনে এবং পুঁথি মুখস্থ করে প্রায় পণ্ডিত হওয়ার পর্যায়ে পৌঁছেছেন, সেখানে পঞ্চকের এই এরকম আচরণ নিশ্চয় ব্যতিক্রম। এভাবেই চলতে চলতে দেখা যায় একদিন বালক সুভদ্র, এই আশ্রমের শিক্ষার্থী, সে খুলে বসে উত্তর দিকের জানালা। এই নিয়ে হৈ হৈ কাণ্ড। আয়তন এবং সুভদ্রের কি ক্ষতি হতে পারে? সুভদ্রের পাপ প্রায়শ্চিত্তের বিধানে তারা খুলে বসে পুঁথি নিয়ে নির্ণীত হয় 6 মাস তাকে মহাতামস ব্রতে থাকতে হবে। এই নির্বাসনে সুভদ্রের গায়ের সূর্যের আলোটুকুও পড়বে না। সুভদ্রের এরকম নির্বাসনে রুখে দাঁড়ায় পঞ্চক, তার সঙ্গ দেয় স্বয়ং আচার্য, এই আয়তনের আচার্য অদিন পুণ্য। আসলে তার মনে বহুদিন ধরেই এই নীতি রীতি, আশ্রমের অধীত বিদ্যা, শিক্ষণীয় বিষয়, তার পদ্ধতি এবং এই শিক্ষা দীক্ষা এর যোগ এবং প্রাপ্তি ইত্যাদি নিয়ে তার মন সংশয় আকুল ছিল। কিন্তু তিনি যখন জানতে পারেন পত্রযোগে যে এই আশ্রমের প্রতিষ্ঠাতা গুরু আসছেন, ব্যাকুল মন নিয়ে আচার্য আর চুপ করে থাকতে পারেননি। তার বক্তব্য, তার ভাবনা দ্বিধাদ্বন্দ্বে জানিয়েছে যে সুভদ্র কোনো পাপ করেনি, তার আশীর্বাদ
বা স্পর্শেই তার কল্যাণ হবে, স্বাভাবিকভাবেই এই ব্যতিক্রমী নিয়ম শুনে মহাপঞ্চকের দল, যারা নিয়ম নিষ্ঠা মেনে চলার মনে প্রাণে পক্ষপাতী, তারা বিরোধ করে বসে সেই সংখ্যাগরিষ্ঠের দল আচার্য পঞ্চকেদের নির্বাসিত করে দর্ভকপল্লীতে মহাপঞ্চক এদিকে আচার্য হওয়ার আচার্যের আসনে বসে। ওই দর্ভকপল্লীতেই দাদা ঠাকুর বা গুরু বা গোসাই আসেন, দেখা দেন, তাদের সঙ্গে মেশে। এই দর্ভকপল্লীর সঙ্গে আশ্রমের কোনো যোগ নেই, জলচল বা অস্পৃশ্য অন্তজ রূপে তারা বিবেচিত। তার পাশাপাশি জুনক বা সোনপাংশুর দল কর্মচঞ্চল, তারা কাজ ছাড়া কিছু বোঝে না, তাদের নেই তেমন কোনো ভক্তি, নেই কোনো জ্ঞান পিপাসা, কর্মকেই তারা জীবনের চরম এবং পরম লক্ষ্য বলে জ্ঞান করে। এই সোনপাংশুদের সাহায্যেই আয়তনের অচলায়তনের দরজা প্রাচীর ধূলিসাৎ করে দাদা ঠাকুর যোদ্ধাবেশে গুরু হয়ে প্রবেশ করে। এভাবেই আশ্রমের প্রাচীর ধূলিসাৎ হলে দাদা ঠাকুর সোনপাংশু পঞ্চকদের আবার নতুন প্রাচীর গড়ার কথা বলে, এবং নতুন প্রাচীর এভাবে গড়তে বলেন যে প্রয়োজনে সকলের স্থান বা জায়গা না হলে ভাঙা যায় এমন ভাবে গড়ার কথা বলেন। আসলে এই ভাঙা গড়ার কথার মধ্য দিয়ে যুগোপযোগী শিক্ষার কথা বলেছেন, সময়োপযোগী ভাবনার সঙ্গে প্রাচ্য পাশ্চাত্য দেশি বিদেশি জ্ঞান বিজ্ঞানের সংযোগের কথা বলেছেন, এবং এই অনুযায়ী শিক্ষা দীক্ষাকেই তিনি জীবনের চরম এবং পরম লক্ষ্য বলে ধরেছেন। আসলে রবীন্দ্রনাথ তো রুটিন মাফিক স্কুলিং সিস্টেম, চার দেয়ালের মধ্যে ঘন্টা পুঁথি পাঁজি মিলিয়ে যে শিক্ষা, সেই শিক্ষাকেই চরমতম বা জীবনের সর্বাঙ্গীন বিকাশের সহায়ক বলে মনে করেননি। অন্যান্য সৃজনশীল কাজ যেমন নৃত্য, গীত ইত্যাদিও সর্বাঙ্গীন বিকাশের প্রয়োজন, সে কথাও তিনি মনে করতেন। আবার এক শিক্ষায়তনের পাশেই অবস্থিত একটি পল্লীর সঙ্গে কোনো যোগ নেই, এভাবে একটা বিচ্ছিন্নতা সামগ্রিক উন্নতির পক্ষে নিশ্চয়ই বাধার সৃষ্টি করে। সেই বাধা তিনি দূর করে দিয়েছেন দর্ভকপল্লী বা অচলায়তনের সংযোগ সূত্র স্থাপিত করে। আবার শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীর যে সম্পর্ক, নিশ্চয়ই তা ভয় আতঙ্কের হওয়া উচিত নয়। শিক্ষার্থীদের প্রয়াসকে বা যে কোনো রকমের তাদের জিজ্ঞাসাকে সঙ্গ দেয়া উচিত শিক্ষকদের, সে কথা বলছেন। সুভদ্র যখন ভয়ে আতঙ্কিত, তখন আচার্য এবং শেষে গুরু দাদা ঠাকুর তাকে সঙ্গে করে তার মনের ভয় শুধু দূর করেছে তা নয়, তাকে আশ্বাস দিয়েছে যে শুধু উত্তর দিক কেন, পূর্ব পশ্চিম সমস্ত দিকের জানালা খুলে বেড়াবো, আমরা এইভাবেই খেলবো, দেখবো, শিখবো। অচলায়ত নাটকটি যখন রচনা করেন, সমালোচনা আলোচনায় রবীন্দ্রনাথকে বেশ কিছু প্রশ্নের বাণে বিদ্ধ হতে হয়েছিল, যে তিনি বোধহয় ভারতবর্ষের সংকীর্ণতাকে, ভারতবর্ষের সনাতন ধর্ম দর্শনকে তিনি আঘাত করতে চেয়েছেন। হয়তো খানিকটা তাই, কিন্তু তিনি এও বিশ্বাস করেন যে দেশ বিদেশ তাদের জ্ঞান বিদ্যা বুদ্ধির সংযোগে, সমন্বয়ে নতুন এবং অভিনব যুগোপযোগী জ্ঞান বিদ্যা শিক্ষা দর্শনের প্রতিষ্ঠা, সূচনা এবং স্থাপন সম্ভব।
তিনি মনে করতেন যে যে নিয়ম বারে বারে পরীক্ষিত হয়, যে নীতি দর্শন বারে বারে পরীক্ষিত হয়, সেটিই সনাতন, সেটিই চিরন্তনতা লাভ করে। এই নাটকে দেখা যায় যে স্থবির পত্তনের রাজা চণ্ডককে ধরে বা তাদের সাথী কয়েকজনকে ধরে চরমতম শাস্তি হিসাবে এক মন্দিরে বলি দেওয়ার জন্য নিয়ে গেছে বলে দাদা ঠাকুর জানতে পেরে তার সঙ্গী সাথী নিয়ে রাজার বিরুদ্ধে দাঁড়াতে, ওই রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। এভাবেই তিনি পতিত বা নিরপরাধ বালকদের পক্ষে দাঁড়িয়েছেন। আবার আচার্যের আচার আচরণে ক্ষুব্ধ তৃণাঞ্জন মহাপঞ্চক এরা যখন আচার্যের গায়ে হাত তুলতে প্রস্তুত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জয়োত্তমের মুখ দিয়ে যেন একটি বিশেষ কথা শুনিয়ে দেন, এইভাবে যে আচার্য দেবের গায়ে হাত দিতে পারবে না, খবরদার। এজন্য আজকের শিক্ষা শিক্ষক এর সম্পর্ক সূত্রের একটি বিশেষ প্রয়োজনীয় দিকের কথা বলে দেয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রে শিক্ষকতার বা শিক্ষকের যে অপমান, তা শুধু অন্যায় নয়, অমানবিকও বটে। এ কথার সমর্থন এখানে আমরা পাই। আবার জীবনে শুধু জ্ঞানযোগ বা শুধু কর্মযোগ বা শুধু ভক্তিযোগ বা এই এক বা দুই বা তিনের যোগ, এই ত্রিবিধ যোগেই যে আধ্যাত্মিক দর্শন এর চরমতম প্রাপ্তি সম্ভব, তেমনি তিনি এই দর্শনের সমর্থনে তিনকে যুক্ত করেছেন। মহাপঞ্চককে নতুন আয়তনের সোনপাংশুদের মতো কর্মচঞ্চল কর্মব্যস্ত মানুষকে একটু ঠান্ডা করার জন্য দায়িত্ব দিয়েছেন। নতুন আয়তনের আচার্য হয়েছেন পঞ্চক। পঞ্চকও হাতে সক্রিয়ভাবে কাজ করে সবাই মিলে আয়তনকে নতুন করে গড়েছে। নাটকে আছে বেশ কয়েকটি সুপরিচিত গান, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। আবার আলো আমার আলো, ওগো আলো ভুবন ভরা, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যাই শুনিয়ে, ইত্যাদি সমস্ত বিখ্যাত গানগুলি কিছু বার্তাবাহক, কিছু সংকটমোচন, কিছু নাটকের বক্তব্যকে প্রকাশ করেছে, যেমন তেমনি তার গভীরতর ভাবনাকেও ব্যক্ত করেছে। এই অচলায়ত নাটকের পাঠে আমরা দেখতে পাই যে শুধু সিলেবাস নির্দিষ্ট কয়েকটি পাতা বা মন্ত্র, যেমন এখানে বজ্রবিদারণ মন্ত্র, অং তট তট তটয় তটয় স্ফুট স্ফুট, এইভাবে এই শুধু মুখস্থ বিদ্যা কে তিনি রবীন্দ্রনাথ যেমন শিক্ষার চরমতম লক্ষ্য বা পরীক্ষায় পাশ করার উপায় এটাই হওয়া উচিত নয় বলে মনে করতেন। আসলে জীবনের সর্বাঙ্গীন বিকাশে জ্ঞান, কর্ম, ভক্তি, রস ইত্যাদি সমস্ত কিছুর যোগেই সুশিক্ষা সম্ভব বলে মনে করতেন। এই যে শিক্ষা দান গ্রহণ প্রণালী, শিক্ষণীয় বিষয়, শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষা শিক্ষকের সম্পর্ক, এক শিক্ষায়তনের সঙ্গে প্রতিবেশীর সম্পর্ক ইত্যাদি বিষয়ের বহু সমস্যা সংকটের কথা তিনি আভাস ইঙ্গিতে ব্যক্ত করেছেন। কখনো গুরুর বেশে, কখনো যোদ্ধার বেশে, কখনো দাদা ঠাকুর বেশে, কখনো গোসাই বেশে। হ্যাঁ, এইরকম সমস্যার সম্মুখীন হলে আমরা যদি জীবনে বা শিক্ষাক্ষেত্রে এর উত্তর খুঁজি, তাহলে নিশ্চয়ই আমরা গুরুকে পাব। গুরুর পথকে অনুসরণ করার জন্য উপযুক্ত
বা প্রয়োজনীয় যুক্তি তথ্য পাব। তিনি আসবেন গুরুর বেশে বা কবিগুরুর বেশে, দাদা ঠাকুর সেজে, কখনো বা বাউল সেজে, কখনো বা ফকির সেজে, কখনো বা আরো অন্য কোনো বেশে, কখনো গান শুনিয়ে, কখনো সঙ্গীত নিয়ে, কখনো চিত্রশিল্পের মধ্য দিয়ে, কখনো উপন্যাস নাটক নিয়ে, আবার কখনো প্রবন্ধের যুক্তিতর্ক নিয়ে তিনি হাজির হবেন। আমাদের মনের, আমাদের চিন্তা ভাবনার সংকীর্ণতা বা জড়তাকে নিশ্চয়ই তার ক্ষুদ্র গণ্ডি থেকে অতিক্রম করে নিয়ে যাবে আমাদের চরম এবং পরম লক্ষ্যের দিকে। হ্যাঁ, এই নাটকে নিশ্চয়ই কিছু অসম্পূর্ণতা আছে। নাটকে শিক্ষার্থী এবং শিক্ষক হিসেবে নিশ্চয়ই কোনো নারীর কথা নেই, বা নারী পুরুষের অতিরিক্ত তৃতীয় লিঙ্গ বা তাদের রূপান্তরিত রূপ, রূপান্তরকামী মানুষের কথাও নেই। তাহলে এদের আগমনে এবং এদের সহাবস্থানে যে সমস্যা দেখা দিবে বা দেখা যেতে পারে, তার জায়গা অবশ্য রেখেছেন, তার উত্তরণের কথাও বলেছেন যে আয়তনের দেওয়ালটি এমনভাবেই, প্রাচীরটি এমনভাবেই গড়া উচিত যেন সবার সংকুলান হয়, এবং সংকুলান না হলে যেন ভাঙতে পারি। এই ভাঙা গড়ার মধ্য দিয়েই তিনি দেশ বিদেশের জ্ঞান বিজ্ঞান, যুগোপযোগী শিক্ষা দীক্ষাকে মিলিয়ে মিশিয়ে একটি সর্বাঙ্গীন বিকাশের জন্য পথ প্রস্তুত করতে বলেছেন। রবীন্দ্রনাথের কথা দিয়েই অচলায়ত্ত নাটকের কথা শেষ করি। আমার ধর্ম প্রবন্ধে তিনি অচলায়তন প্রসঙ্গে লিখছেন, যে বোধে আমাদের আত্মা আপনাকে জানে, সে বোধের অভ্যুদয় হয় বিরোধ অতিক্রম করে, আমাদের অভ্যাসের এবং আরামের প্রাচীরকে ভেঙে ফেলে। যে বোধে আমাদের মুক্তি দুর্গম পথস্তৎ কবয় বদন্তি, দুঃখের দুর্গম পথ দিয়ে সে তার জয়ভেরি বাজিয়ে আসে, আতঙ্কে সে দিগন্ত কাঁপিয়ে তোলে, তাকে শত্রু বলে মনে করি, তার সঙ্গে লড়াই করে তবে তাকে স্বীকার করতে হয়, কেননা নায়মাত্মা বলহীনেন লভ্য। অচলায়তনে এই কথাটিই আছে। হ্যাঁ, নিশ্চয়ই এই কথাটিই আছে। এই কথাগুলিরই অনেক কথা আছে, তার সঙ্গে আরো অনেক কথা আছে। অচলায়তন নাটকটি যদি আমরা আরেকবার পড়ি বা নতুন করে ভাবি, তাহলে নিশ্চয়ই আমাদের মনের বা শিক্ষার বা আমাদের চিন্তা চেতনার আয়তন বিস্তৃত হবে, এই আশা রাখি। নমস্কার, আমি বিপ্লব কুমার মণ্ডল, সহকারী অধ্যাপক, সাউথ মালদা কলেজ,